সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা মাল্টিমিডিয়ার ক্লাসের সাহায্যে শেষ করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আইডি নং 176, বিএড প্রফেশনাল, শিক্ষাবর্ষ 2020, সরকারি রিসার্চ ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। কিছু প্রশ্নের আমরা উত্তর জেনে নেই। তোমরা যারা পারবে তারা হাত তুলে অবশ্যই বলবে নির্দ্বিধায়। হিসাবের প্রাথমিক বই বলা হয় কাকে? বলো তো, কে বলতে পারবে প্রশ্নটার আনসার? হিসাবের প্রাথমিক বই কাকে বলা হয়? জাবেদা। হ্যাঁ, খুব সুন্দর বলেছ। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি, হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি? আমরা জানি একটা হিসাব চক্রের কয়টা ধাপ থাকে? 10টা ধাপ। এই 10টা ধাপের মধ্যে তৃতীয় ধাপ কোনটি? তৃতীয় ধাপ হচ্ছে লেনদেন জাবেদাভুক্তকরণ। খুব সুন্দর বলেছ, লেনদেন জাবেদাভুক্তকরণ হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ। তাহলে আমরা আজকে জাবেদা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, তোমরা এই অধ্যায় শেষে যা যা শিখতে পারবে: প্রাথমিক লিখন হিসাবে জাবেদায় কি তা বলতে পারবে, জাবেদার শ্রেণী বিভাগ করতে পারবে, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে পারবে, লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে। দেখো, জাবেদা শব্দটি এসেছে জাহার শব্দ থেকে। জাহার শব্দ অর্থ হচ্ছে দিন বা দিবস। আচ্ছা বলো তো, হিসাব বিজ্ঞানের জনককে কে বলতে পারবে? হ্যাঁ, খুব সুন্দর বলেছ, লুকা পেসিওলি। উনি কোন দেশে জন্মগ্রহণ করেন? ভালো বলেছ, ইতালির একজন গণিতবিদ। আচ্ছা তাহলে আমরা জাবেদার সংখ্যাটা জেনে নেব। ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইয়ে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? তাকে জাবেদা বলে। এবার বলো, সংক্ষেপে জাবেদা কাকে বলে? হ্যাঁ, হয়েছে, খুব সুন্দর বলেছ। তারিখের ক্রম অনুযায়ী দৈনিক যে বইতে লেনদেন লিপিবদ্ধ করে সেটা জাবেদা। হ্যাঁ, সংক্ষেপে খুব সুন্দর বলেছ। এবার আমরা দেখব ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। এখন দেখো, হিসাব 5 ধরনের হিসাব আছে: সম্পদ, দায়, মালিকানার সত্ত্ব, আয় ও ব্যয়। এখন সম্পদ আর ব্যয়ের আইটেমগুলো একই, আর দায়, মালিকানার সত্ত্ব, আয়ের আইটেম একরকম। দেখো, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, আবার সম্পদ যদি হ্রাস পায় ক্রেডিট হবে। তাহলে দেখো, আমি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কোনো সম্পদ ক্রয় করি, অর্থাৎ আমি যদি কোনো আসবাবপত্র ক্রয় করি, সেটা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে আমি যদি পুরাতন হয়ে যাওয়ার জন্য কোনো আসবাবপত্র বিক্রি করে দিই, তাহলে সেটা তার সম্পদ হ্রাস পাচ্ছে। এখন দেখো, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় ডেবিট। আমি ব্যাংক থেকে লোন নিলাম, হ্যাঁ, আগে লোন ছিল আমার 1 কোটি টাকা, নতুন করে আমি আরও 5 লাখ টাকার লোন নিলাম, তাহলে আমার কি দায় বাড়ছে? তাহলে এটার দ্বারা ক্রেডিট। আর সেম আমার আমি যে 1 কোটি টাকা লোন ছিল, আমি 1 বছরে 10 লাখ টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে আমার এটা দ্বারা দায় হ্রাস পেয়েছে, তার মানে এটা হচ্ছে ডেবিট। এরপর দেখো, মালিকানার সত্ত্ব। মালিকানার সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানার সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। ব্যবসা প্রতিষ্ঠানে মালিক প্রথমে বিনিয়োগ করায়, পরবর্তীতে মালিক চাইলে অতিরিক্ত মূলধন হিসাবে অন্য কিছু প্রদান করতে পারে। অতিরিক্ত মূলধন হিসাবে যখন প্রদান করবে সেটাই হচ্ছে বৃদ্ধি বা ক্রেডিট। আর মালিক যদি কোনো কিছু নিয়ে যায়, যেমন মালিক উত্তোলন করতে পারে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে উত্তোলন করতে পারে, সেটা হচ্ছে ডেবিট। আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আয় যদি হ্রাস পায় ডেবিট। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের আয় হয়, প্রত্যেক দিন ইনকাম আসে, তো ইনকামগুলো যখন বাড়বে তখন সেটা ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় কী হবে বলো তো? ডেবিট হবে। ব্যয়ের ক্ষেত্রে সেম, ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট। হ্যাঁ, এখন ব্যয় বলতে ব্যবসা প্রতিষ্ঠানের নিত্যদিনের অনেক ধরনের ব্যয় হয় থাকে। ছোটোখাটো ব্যয় হয়, বড় হয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এসব ব্যয়গুলো যখন বৃদ্ধি পাবে তখন সেটা আমরা ডেবিট হিসাবে লিপিবদ্ধ করব, আর হ্রাস পালে ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করব। তাহলে আমরা দেখো, জাবেদার আমাদের কী জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন কোনো আমরা জাবেদার এন্ট্রিগুলো করব। লেনদেনের কমপক্ষে 2টি পক্ষ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের মিনিমাম 2টা পক্ষ থাকবে, ওপর দিকে 3-4টা পক্ষ থাকতে পারে। সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট হবে, অর্থাৎ যে লেনদেন থেকে সুবিধাটা নেবে
সে হবে ডেবিট, আর যে প্রদান করবে সে হচ্ছে মানে দাতা বা ক্রেডিট। প্রতিটি লেনদেনে ডেবিট টাকা ও ক্রেডিট টাকা সমান হবে। দেখো ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হবে, পক্ষ যাই থাকুক ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ কিন্তু সমান থাকবে। সুবিধা গ্রহণকারী গ্রহীতা এবং সুবিধা প্রদানকারী হচ্ছে দাতা। একজন হচ্ছে গ্রহীতা, একজন হচ্ছে দাতা। এবার দেখো ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষের যোগফল সর্বদা সমান হবে। তুমি একটা অঙ্ক শেষ করার পর নিচে যে টানবা সেখানে ডেবিট এবং ক্রেডিট পক্ষ অবশ্যই সমান হবে, কারণ প্রত্যেকটা লেনদেনে ডেবিট ক্রেডিট সমান। দেখো আমরা এবার জাবেদার কিছু শ্রেণী বিভাগ দেখব। জাবেদা প্রধানত কত প্রকার? জাবেদা প্রধানত দুই প্রকার। কী কী বলো তো? বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। হ্যাঁ, বিশেষ জাবেদা কত প্রকার? 6 প্রকার। হ্যাঁ, খুব সুন্দর বলেছ। নামগুলো কি বলতে পারবে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এবার বলো ক্রয় জাবেদা কাকে বলে? ক্রয় জাবেদা কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করলে সেটা আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি, তবে বাকিতে সম্পত্তি না। জাস্ট বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করলে সেটা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অনুরূপভাবে বিক্রয় জাবেদায় কী লিপিবদ্ধ করা হয়? বাকিতে পণ্য বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপর দেখো ক্রয় ফেরত জাবেদা। অর্থাৎ আমরা এর আগে বাকিতে যেটা ক্রয় করলাম সে পণ্যটা যদি ফেরত দিই আমরা, তাহলে সেটা আমরা কি ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। পরবর্তীতে বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। বলো তো বিক্রয় ফেরত জাবেদা? হ্যাঁ, যেটা আমি বিক্রয় করছি বাকিতে সেটা যদি আমাদের ফেরত আসে সেটা হলো আমাদের লিপিবদ্ধ করব বিক্রয় ফেরত জাবেদায়। তাহলে এবার কেউ একজন বলে ফেলো নগদ প্রাপ্তি জাবেদা কাকে বলে? হ্যাঁ, কী বলবে? তুমি বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ, খুব সুন্দর বলেছ, হয়েছে তোমার। হাততালি দেওয়ার জন্য। নগদ অর্থাৎ আমরা নগদে যেসব লেনদেনগুলো করবো, অর্থাৎ নগদ এতক্ষণ তো আমরা বাকিতে ছিলাম, নগদে যখন আমরা পণ্য সামগ্রী কী করবো, বিক্রয় করব, তখন সেটা নগদ প্রাপ্তির জায়গা দেয়। কারণ আমরা যখন বিক্রয় করি তখন সেটা আমাদের প্রাপ্তির গড়ে আসে। আর নগদ প্রদান আমরা যখন ক্রয় করব, হ্যাঁ, ক্রয় করলে সেটা আমাদের নগদ প্রদানের গড়ে আসবে। তাহলে কারো কোনো বুঝতে সমস্যা আছে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, এই 6 প্রকার জাবেদা জেনে রাখবে। এর বাইরেও সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, আজকে আমাদের এই টপিকের মধ্যে পড়ে না। হ্যাঁ, এখন দেখো আমরা কিছু জাবেদার এন্ট্রি দেখবো। এতক্ষণ তো আমরা নিয়ম জানলাম, তাহলে এখন দেখো নগদে আসবাবপত্র যদি ক্রয় করি তাহলে আমাদের জাবেদা কী হবে? নগদ আসবাবপত্র দেখো, যেহেতু আমি ক্রয় করলাম আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আমার নগদ টাকা চলে যাচ্ছে। আসবাবপত্র এসেছে ডেবিট, নগদ টাকা চলে যাচ্ছে ক্রেডিট, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো নগদের যন্ত্রপাতি ক্রয়, এটা কি হবে একজন বলো? সেম আসবাবপত্রের মতো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো বলেছো তুমি। ব্যাংকে টাকা জমা দান, ব্যাংকে যদি আমরা টাকা জমা দিই তাহলে কি হবে? তাহলে দেখো টাকাটা জমা দিতে হলে তো আমার কাছ থেকে চলে যাচ্ছে, তো নগদ যখন চলে যাবে আমাদের কাছ থেকে তখন সেটা হবে ক্রেডিট। তাহলে আর ডেবিট হবে কি? ব্যাংক হিসাব। তাহলে আলটিমেটলি কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার দেখো অফিসের প্রয়োজনে কম্পিউটার ক্রয়, তাহলে এটা হলো কম্পিউটার ক্রয় হলে এটা অফিস সরঞ্জাম হবে, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো প্রাপ্য বিলের টাকা আদায়, তাহলে কী হবে? প্রাপ্য বিলের টাকাটা যখন আদায় হয়, টাকাটা তো নগদে আদায় হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কিসের টাকা? এটা প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। অফিসের জন্য আলমারি ক্রয়, তাহলে দেখো আলমারিটাও কিন্তু অফিস সরঞ্জাম, তাহলে আমাদের কী হবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো এখানে নগদ টাকা ব্যাংকে জমা দান, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসায়িক প্রয়োজনে গাড়ি ক্রয়, আচ্ছা গাড়িটা তুমি ক্রয় করছো ব্যবসায়িক প্রয়োজনে, তাহলে গাড়ি একটা সম্পদ না ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য, তাহলে গাড়ি হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করলে কী হবে? দেখো তো, নগদ অর্থ যখন আমি উত্তোলন করি তাহলে নগদ টাকাটা কিন্তু আসে ব্যাংক থেকে। এতদিন আমি কী করছি? ব্যাংকে জমা দিলে আমরা কী করি? নগদান হিসাব ক্রেডিট হয় আমার, যেহেতু নগদ টাকা চলে গেছে। আর যখন ব্যাংক থেকে আমি টাকাটা উত্তোলন করবো তাহলে আমার নগদ টাকা আমার কাছে আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, আর ক্রেডিট হবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবারে দেখো মাহবুবকে যদি আমরা পাওনা পরিশোধ করি
তাহলে কী হবে, পাওনা দিয়ে দিলে আমার নগদ টাকাটা চলে যায়, তার নগদান হিসাব ক্রেডিট। ডেবিট হবে কি, পাওনাদার বা মাহবুব। তাহলে ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ, তাহলে আমার ব্যবসার প্রয়োজন যদি ঋণ গ্রহণ করি, নগদান হিসাব কী হবে, ডেবিট হবে, ঋণ হিসাব ক্রেডিট হবে। কর্মচারী শামীমকে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখো, আমরা যখন কোনো কর্মচারীকে যখন বেতন দিব, ওই কর্মচারীর নাম কিন্তু আসবে না, কারণ আমরা দিচ্ছি কি, বেতন হিসাবে দিচ্ছি। তাহলে আমরা বেতন হিসাব দেখাবো, আর নগদ টাকা যেহেতু চলে যাচ্ছে তাহলে ক্রেডিট। একটা জিনিস মাথায় রাখবা, যখন ব্যবসায় কোনো নগদ সম্পত্তি আসবে সেটা ডেবিট হবে, আর নগদ সম্পত্তি চলে গেলে ক্রেডিট হবে। যেমন এখানে দেখো, শামীমকে আমি বেতন দিলাম, বেতনটা নগদে দিলাম, চেকে না, তাহলে নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট। দেখো, তোমরা 30 জন স্টুডেন্টের মধ্যে 6টা 5 জন করে 6টা 5 জন হবে 1 6 রুল নাম্বার আমরা ভাগ করব 1 6 11, এরপরে 2, অর্থাৎ 5 ঘর পরপর, হ্যাঁ 4 ঘর পরপর 2 7, এরপর হচ্ছে 12 16, এভাবে তোমরা ভাগ হয়ে যাও, 6টা দলে ভাগ হয়ে যাও, 5 জন করে থাকবে। একজন দলনেতা তোমরা ঠিক করবে, পরবর্তীতে দলনেতা উপস্থাপন করবে এই জিনিসগুলো, হ্যাঁ। তো তোমাদের আমি দলীয় কাজ হিসেবে 4টা জাবেদার এন্ট্রি লেখার জন্য দিচ্ছি, তোমরা শুধু জাস্ট ডেবিট আর ক্রেডিটটা লিখে নেবে, এর বাইরে কিছু লেখা লাগবে না। যেমন আমি পড়ে দিচ্ছি, জনতা ব্যাংক হিসাব খোলা হলো, টাকার অ্যামাউন্টের প্রয়োজন নাই, এটার এন্ট্রি কী হবে, বাবুলকে চেক প্রদান, এটার এন্ট্রি কী হবে, ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয়, নগদে পণ্য ক্রয় করা হলো। তাহলে এই 4টা এন্ট্রির জন্য তোমাদের সময় হচ্ছে 5 মিনিট। পরবর্তীতে সিস্টেমটা হচ্ছে, তোমাদের দলনেতা সে আসবে, সে এসে জাস্ট 1 মিনিটের মধ্যে এন্ট্রিগুলো বলবে। তাহলে আমাদের 5 মিনিট, আর এদিকে হচ্ছে 5 জন দলনেতার জন্য 5 মিনিট, টোটাল আমাদের দলীয় কাজের পিছনে আমরা ব্যয় করব 10 মিনিট। হ্যাঁ, তোমরা লেনদেনগুলো, তাহলে তোমাদের টাইম বসে গেছো, তোমাদের টাইম স্টার্ট, এখন থেকে তোমরা টাইম শুরু করে দাও। হ্যাঁ, তোমাদের মূল্যায়ন করা হয়েছে, তোমরা খুব ভালো পেরেছো, দলীয় কাজ তোমাদের ভালো হয়েছে। এখন আমি তোমাদেরকে আজকে যে পার্ট নিয়েছিলাম, এই পার্টের সবার জন্য কিছু খণ্ড খণ্ড সংক্ষিপ্ত কিছু কোশ্চেন করব, তোমরা যারা পারবে তারা হাত তুলবে, এরপর আমি যাকে বলার জন্য বলবো সে বলবে, কেউ একসাথে আনসার দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। তাহলে দেখো, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে লেনদেনটা কী হবে, কী পারো, হ্যাঁ হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরটা দেখো, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, এটা কে পারবে, হ্যাঁ তুমি বলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, হ্যাঁ হয়েছে, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, আর যেহেতু নগদ পণ্য ক্রয় করলে আমার নগদ টাকা চলে যায়, আগেই বলছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বর মূল্যায়নটা দেখো, পণ্য ফেরত পাওয়া গেল 3,000 টাকা, মানে হচ্ছে বিক্রয় ফেরত, পণ্য ফেরত মানে আমি বিক্রি করছি, এটা ফেরত আসছে, পণ্য ফেরত পাওয়া গেল, কী হবে তাহলে, এটা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা দেখো, বিক্রয় ফেরত আমরা বিক্রয় যখন করি তখন এটা আমার ক্রেডিট হয়, এখন বিক্রয় ফেরত হবে ডেবিট, উল্টে যাবে, ক্রয় যেমন ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরতটা কার কাছ থেকে আসছে, অবশ্যই দেনাদার কাছ থেকে, আমরা যে আমাদের কাছে টাকাটা দেনা থাকবে তার কাছ থেকে আসবে, তাহলে আমাদের এরকম, হ্যাঁ। তাহলে এবার দেখো, বাড়ির কাজ হিসাবে লেনদেনগুলো লিখে নাও। মে 1 ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, এরপর মে 2 ব্যাংকের চলতি হিসাব খোলা হলো 10,000 টাকা, তোমরা সুন্দর করে লিখে নাও। মে 3 শিশিরের নিকট থেকে চেক পাওয়া গেল 8,000 টাকা। মে 4 ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 10,000 টাকা। মে 6 ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 500 টাকা। মে 7 ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা। তোমরা এই 7টা লেনদেন, হ্যাঁ, জাবেদার ঘর আগে অঙ্কন করবে, অঙ্কন করে সুন্দর করে তারিখ অনুযায়ী লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে সর্বমোট লাস্টের ব্যালেন্সটা ডেবিট ক্রেডিটটা মিলাবে, হ্যাঁ, এভাবে মিলিয়ে কালকে সুন্দর করে নিয়ে আসবে। এখন বলো, আজকের ওভারঅল আমাদের যে পাঠ হয়েছে, পাঠের মধ্যে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোনো একটা এন্ট্রি বুঝতে বা কোনো একটা বিষয় বুঝতে তোমাদের সমস্যা আছে কিনা? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, তার মানে আমাদের ক্লাসটা খুব
ফ্রুটফুল হয়েছে, হ্যাঁ, অংশগ্রহণমূলক হয়েছে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস শ্রবণ করেছ। তো তোমরা সবাই ভালো থাকো। এ প্রত্যাশায় আজকের জন্য আমাদের ক্লাস সমাপ্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।